সামনেই তোমাদের তৃতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। আমরা আজকে সঙ্গে পেয়ে গেছি গৌতম স্যারকে। স্যার এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স পড়ান। আগের দিন এডুকেশনের সাজেশন স্যার বলেছেন। আজকে স্যারের কাছ থেকে জেনে নেব পলিটিক্যাল সায়েন্সের কোন কোন অংশ তোমাদের একটু হলেও বেশি পড়ে নিতে হবে পরীক্ষার আগে যেটুকু সময় আছে এর মধ্যে। প্রথম অধ্যায় ঠান্ডা লড়াই। 1945 সালের পর থেকে ঠান্ডা যুদ্ধ ধরা হয়। ঠান্ডা লড়াই এর বিকল্প নামগুলোকে এটা তোমাকে জানতেই হবে। অনেকগুলো প্রতিশব্দ আছে ঠান্ডা লড়াই, এবং ঠান্ডা লড়াই শুরু হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ সেখান থেকেই শুরু। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকাকে কেন্দ্র করে এই লড়াইটা চলতে থাকে। যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের মতোই একটা পরিবেশ তৈরি করে ফেলে এরা কৃত্রিমভাবে। এটাই হলো ঠান্ডা যুদ্ধের বাতাবরণ। এবার আমরা দেখব এই ঠান্ডা যুদ্ধের প্রথম কে ব্যবহার করেন এই শব্দটি। ঠান্ডা যুদ্ধ সংক্রান্ত কয়েকটি সংগঠন তৈরি হয়, যেমন ন্যাটো, ওয়ারশো। এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে তুমি হাত দেবেই, এখান থেকে কোশ্চেন থাকবে। ন্যাটো ওয়ারশো কবে গঠিত হয়, কাদের উদ্যোগে গঠিত হয়। এর সাথে সাথে তুমি কয়েকটা শব্দ খুব ভালো করে দখলে রাখবে। মনরো নীতি, ফুলটন বক্তৃতা, ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান কবে কে ঘোষণা করে, এটা মাথায় রাখবে। এইবার ন্যাটো গঠনের উদ্দেশ্য, নীতি, কারা সদস্য ছিল, এটা মনে রাখবে। ওয়ারশো চুক্তি এবং ওয়ারশো কেন নামকরণ করা হয়, ন্যাটোর পূর্ণ নাম, এটা তুমি মাথায় রাখবে। এবার রাশিয়ার দিকে তাকিয়ে দেতাত, গ্লানাক্স, পেরোস্ত্রিকা এই শব্দগুলো দেখবে। এবার আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে দেখব দ্বিমেরু। সারা পৃথিবী যে দ্বিমেরু, এর উপরে কোশ্চেন থাকবে। দ্বিমেরু কোন পক্ষে এবং এই লড়াই কিভাবে, আদর্শগত লড়াই, এখানে তুমি কোশ্চেন থাকবে। এর মধ্যে এরপর সারা পৃথিবী এক মেরুর দিকে ঝুঁকে পড়ে, কারণ রাশিয়া 91 সালে ভেঙে যায়, টুকরো টুকরো দেশ হয়ে যায়। এরপরে আর আমরা পাই শুধু আমেরিকাকেই শক্তিশালী হিসেবে এক রাষ্ট্র। এরপর আজ পর্যন্ত এখন বহুমাত্রিক একটা শক্তি চলছে। এইগুলো একটু মাথায় রাখবে। এবার এই দুই দেশের দূরত্ব বজায় রেখে বা দুই দেশের গুরুত্ব বুঝে নতুন একটা শক্তিজোট তৈরি হয়। আমরা গর্বিত। এখানে নেতৃত্ব দিয়েছিল মূলত ভারত, জওহরলাল নেহরুর নেতৃত্বে জোট নিরপেক্ষতা। এখানে একটা মনে রাখবে, গতিশীল নিরপেক্ষতা বলে একটা বিষয়, এটাকে আয়ত্ত করার চেষ্টা করবে। এবং বান্দু সম্মেলন, পঞ্চশীল নীতি, এইগুলো এই অধ্যায় থেকে মাথায় নিয়ে যেতেই হবে তোমাকে হলে। এর উপরে কোশ্চেন থাকবে। তবে এই অধ্যায় থেকে টোটাল মার্ক 8। তৃতীয় অধ্যায়ে আমরা যাব। আমরা এই আগের অধ্যায় যেখানে শেষ, সেখানেই শুরু আবার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো আমাদের জাতিপুঞ্জ। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও 39-এ শুরু হলেও 41-এ আটলান্টিক সনদ বলে একটা ঘোষণা করা হয়। সেখান থেকে শুরু হয় এই আন্তর্জাতিক একটা সংগঠন, জাতিপুঞ্জ গঠনের উদ্যোগ। 1941 সাল আটলান্টিক সনদ। এরপর প্রতি বছর এক একটা করে সম্মেলন হয়। সান ফ্রান্সিসকো সম্মেলন, তার আগে দেখবে লন্ডন ঘোষণাপত্র, এর উপরে ছোট ছোট করে প্রশ্ন রাখবে। এরপরে 1945 সালের পর আমরা পাই জাতিপুঞ্জ গঠনের মূল উদ্যোগ। এবং এই জাতিপুঞ্জ মূলত 6টি শাখা সংগঠনে বিভক্ত। প্রত্যেকটি শাখা সংগঠনের উদ্দেশ্য, কার্যাবলী তোমাকে জানতে হবে। যেমন ধরো নিরাপত্তা পরিষদ, এখানে কোন সদস্য, এখানে নিরাপত্তা পরিষদে দুটো ভাগ করা যায়, স্থায়ী, অস্থায়ী। অস্থায়ী কতদিনের জন্য নির্বাচিত হয়, এবং স্থায়ী কারা। মূলত 5টি পৃথিবীর শক্তিধর দেশ, 5টি। এই দেশগুলোকে তোমাকে জানতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেটো প্রদান, এরপর তোমার কোশ্চেন থাকবে। সাধারণ সভা, এখানে কিভাবে নির্বাচিত হয়, সদস্য পদ, প্রত্যেক রাষ্ট্র কতজন প্রতিনিধি এখানে পাঠান, এবং এই সাধারণ সভার সভাপতি কে, সভাপতি কতজনের জন্য কতজন নির্বাচিত হয়, এবং এই সাধারণ সভার আলোচ্য বিষয়গুলি তুমি কি মাথায় রাখতে হবে। আর তৃতীয় পার্ট, অর্থনৈতিক সামাজিক পরিষদ। এখানে বেশ কয়েকটি সংস্থা নিয়ে এখানে গঠিত হয়, যেমন তোমরা এর নাম জানো, ইউনেস্কো, ইউনিসেফ, হু, IMF, এদের পূর্ণ নাম তোমার লাগবে। এরকম কতগুলো ছোট ছোট সংগঠন মিলে মূলত তৈরি হয় এই সংগঠন। এটা সামাজিক শিক্ষা পরিষদ, অনেক ধরনের কার্যাবলী এদের মধ্যে অন্তর্ভুক্ত থাকা হয়। এর ফুল ফর্মটা এখান থেকে একটা আসবেই। আর মহাসচিব, গুরুত্বপূর্ণ একটা পদ। প্রথম মহাসচিব কে এবং সর্বশেষ মহাসচিব কে, মহাসচিব কিভাবে নির্বাচিত হয়, মহাসচিব নির্বাচনের পদ্ধতি, এইটা তোমাকে জানতে হবে। এইগুলো
তারপরে সর্বশেষ যে বিচার বিভাগ, এই বিচার বিভাগের বিভাগের মধ্যে কতজন বিচারপতি নির্বাচিত হতে হয়, কতজন বিচারপতি নিয়ে সংগঠিত হয়, কোরাম পদ্ধতি কি, এখানে একটা প্রশ্ন থাকবে। আর এখানে বিচার বিভাগের কার্যাবলী কি এবং এর প্রধান সদর দপ্তর কোথায়। প্রত্যেকটা বিভাগেরই সদর দপ্তরগুলো তুমি জানবে। আমাদের তৃতীয় অধ্যায় নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অধ্যায়ে নিরাপত্তার শ্রেণী বিভাগ, আমাদের প্রথাগত নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা, এর সংজ্ঞা খুব যত্ন করে দেখবে এবং এর বিষয়গুলি কি কি। যেমন সামরিক দেশের নিরাপত্তা, সার্বভৌমিকতা, এটা প্রথাগতর মধ্যে পড়বে। অপ্রথাগতর মধ্যে পড়বে বন্যা, মহামারী, দারিদ্রতা, বিভিন্ন বিষয়। এই ডিফারেন্সগুলো তুমি ভালো করে দেখে যাবে। এবার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো অভিবাসন অথবা সাথে সাথে উদ্বাস্তু সমস্যা। অভিবাসন সদিচ্ছায়, ইচ্ছাকৃতভাবে উন্নত জীবনের জন্য দেশত্যাগ, আর উদ্বাস্তু হলো জোর করে ভূমি থেকে উচ্ছেদ। তাহলে এখানে এই উচ্ছেদ এবং উদ্বাস্তু আর অভিবাসন দুটোর মধ্যে পার্থক্য খুব যত্ন করে দেখবে এবং এই উদ্বাস্তু সংক্রান্ত সমস্যাগুলি কি কি এবং অভিবাসন রাষ্ট্রের ক্ষেত্রে অনেক সময় বিপদ হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো তুমি দেখবে। এরপরে আসবে দারিদ্রতা। দারিদ্রতা দেশের একটা অভিশাপ বলা হয়। এই দারিদ্রতা দূরীকরণের উপায়, পদ্ধতি, আধুনিক সময়গুলো দেখবে। তারপরে তুমি দেখবে মহামারী। মহামারী আজ বিশ্ব মহামারী সংক্রান্ত বহু সমস্যার সম্মুখীন। লাস্ট আমরা মহামারী 3-4টে অতিক্রম করলাম, অপেক্ষাকৃত এখন অনেকটা শান্ত। এই মহামারী কেন, কতটা এবং গুরুত্বপূর্ণ মহামারীগুলো দেখবে। তারপর মাইগ্রেশন আর একটা সমস্যা, একটা দেশ আর একটা দেশের জনগণকে কিভাবে তার থাকার অনুমতি দেবে তার উপরে নির্ভর করে এই মাইগ্রেশনের বিষয়। প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা তার নিরাপত্তাজনিত কারণে মাইগ্রেশন পদ্ধতি আলাদা এবং প্রত্যেক রাষ্ট্রের নীতি অন্য রাষ্ট্র মানতে চায় না। এই নিয়ে সারা বিশ্বে একটা অন্তঃকলহ আছে। এই বিষয় তৃতীয় অধ্যায় তুমি কমপ্লিট হবে এখানে। চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা। আমরা 47-এর পরে যে দেশ পাই তা খণ্ডিত। এই খণ্ডিত রাষ্ট্রগুলি সৃষ্টি হওয়ার মূল কারণগুলো তোমাকে জানতে হবে কেন। অর্থাৎ মূল কারণ এখানে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গার উপরে কিন্তু কোশ্চেন থাকবে। এরপরে আসবে এখানে বিভিন্ন ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে 3টে ভাগে বিভক্ত হয়, পাকিস্তান, ভারত এবং দেশীয় স্বাধীন রাজত্ব বা রাজ্য। এই রাজ্যগুলো 3টে ক্ষমতা দেওয়া হয়, হয় পাকিস্তান, নয় ভারত, নয় স্বাধীন রাজা। কিন্তু অধিকাংশ ভারতভুক্তি হলেও বেশ কিছু রাজ্য নিয়ে সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে মণিপুর, মিজোরাম, কাশ্মীর, হায়দ্রাবাদ খুব গুরুত্বপূর্ণ একটা জটিল সমস্যার মধ্যে দিয়ে ভারত অতিক্রম করে। এইখানটা বেশ কিছু রাজ্য সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতভুক্তি করা হয় এবং কাশ্মীর সমস্যার সমাধান শেষ পর্যন্ত হয়নি। এর উপরে কোশ্চেন থাকবে তোমাদের। আর এই কিভাবে এই রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয় তার উপর তোমার কোশ্চেন এখানে থাকবে। এই অধ্যায় মোট মার্ক তোমার 5 মার্ক। এবার পঞ্চম অধ্যায় দল ব্যবস্থা, সব থেকে সহজ অধ্যায় এই অধ্যায়। এখানে তুমি খুব তাড়াতাড়ি চোখ বুলিয়ে যাবে শেষ মুহূর্তে। একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা। আমরা 1885 সাল থেকে আমাদের ভারতবর্ষে দল ব্যবস্থা শুরু হয়। এরপর থেকে আমরা আজ পর্যন্ত বহু দল ব্যবস্থা আমাদের তৈরি হয়। এই প্রতিটি দল এবং কতগুলো দল আছে, আঞ্চলিক দল এবং কেন্দ্রীয় দল। রাজ্য দলগুলির যোগ্যতার জন্য কতটা ভোট পেতে হয়, কতটা আসন সংখ্যা পেতে হয়, এই তোমাকে দখলে রাখতে হবে। কেন্দ্রীয় বা জাতীয় দল হতে গেলে কতগুলো তোমার সিট সংখ্যা বা ভোটের পার্সেন্টেজ পেতে হয় তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমাদের ভারত হলো বহুদলীয় ব্যবস্থা। এবার এর সাথে সাথে দ্বিদলীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন আমেরিকা, ইংল্যান্ড, এদেরকেও মনে রাখবে। ওই দেশের দুটো করে দলের নাম মনে রাখবে। আর এরপরে এই অধ্যায়ের আর একটা পার্ট হলো এই শাখা সংগঠন বলা হয়, কিন্তু আসলে এরা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা কোনোদিনই ক্ষমতা দখল করার উদ্দেশ্যে এরা তৈরি হয় না।
এদের কাজ হলো তাদের দাবি দেওয়া দলকে প্রেশারাইজ করে বা তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া। এরা রাজনৈতিক ক্ষমতা কিন্তু উদ্দেশ্য নয়, কিন্তু রাজনৈতিক দলের উদ্দেশ্যই হলো তার ক্ষমতা দখল করা। তাহলে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রত্যেক পার্টির কতগুলো নিজস্ব তাদের সংগঠন থাকে, সেগুলোকেই বলা হয় তার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এর প্রত্যেক পার্টির আলাদা আলাদা কতগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম তুমি মনে রাখবে। এবার ভারতবর্ষে কোয়ালিশন সরকার বা জোট সরকার, তার উপরে এনডিএ, ইউপিএ, আইএনডিআইএ, এর পূর্ণ নামগুলো মনে রাখবে। এবং এই ইউপিএ এবং এনডিএ এর কাদের নেতৃত্বে গঠিত হয়, কখন গঠিত হয়, এবং এরা কখন কখন সরকার গঠন করতে পেরেছে, এটা তোকে মাথায় রাখতে হবে। আমাদের সর্বশেষ অধ্যায় ভারতের পররাষ্ট্রনীতি। এই অধ্যায় মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সাথে চীন, আমেরিকা ও রাশিয়া, এই তিনটি দেশের সাথে কি সম্পর্ক এবং এই তিন দেশের সাথে কি কি চুক্তি আমাদের সাথে আছে, এগুলো তুমি দেখবে। যেমন আমেরিকার সাথে 1, 2, 3 এইভাবে 123, এই চুক্তিটা খুব ভালো করে দেখবে। আর ভারতের প্রতিবেশী দেশ যে দেশগুলো আছে, যেমন নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, এদের দেশগুলোর সাথে কি সম্পর্ক এবং এদের সাথে কি চুক্তি, এই চুক্তিগুলো কিন্তু থাকবেই। ইভেন লাস্ট বাংলাদেশের সাথে এক তিক্ততা সম্পর্ক এখানেও কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। আর সর্বশেষ বলবো, আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথম স্পিকার, স্পিকার, বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান উপরাষ্ট্রপতি, এই বিভাগগুলো কিন্তু থাকবে। এখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন থাকবে। এই অধ্যায় কমপ্লিট করে গেলে মোটামুটি তুমি প্রত্যেক ক্ষেত্রেই হাত দিয়ে প্রশ্ন অ্যান্সার করে আসতে হবে।